করোনা হাসপাতালে কমেছে রোগীর সংখ্যা, চিকিৎসায় আস্থাহীনতা কারণ বলছেন বিশেষজ্ঞরা। করোনা শনাক্তে দ্রুত র্যাপিড টেস্ট চালুর পক্ষে জাতীয় কমিটি। ঢাকা সহ 4 শহরে পশুর হাটে না। করোনামুক্ত সনদ নিয়ে বিদেশে যাবার পর সংক্রমণ শনাক্ত, চীনে বন্ধ ইউএস বাংলার ফ্লাইট। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মরদেহ ঢাকায়, জানাজা শেষে দাফন হবে বনানী কবরস্থানে। বিশ্বজুড়ে করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে, একদিনে আক্রান্ত 2,34,000 মানুষ। স্বাগত সংবাদ সকালে। শিরোনাম শুনছিলেন, চলে যাব পুরো খবরে। করোনা হাসপাতালে কমেছে রোগী ভর্তির সংখ্যা। সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য সংরক্ষিত শয্যার একটা বড় অংশ ফাঁকাই থাকছে। বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালে সেবা পাওয়া নিয়ে আস্থাহীনতা রোগী কমার কারণ। সারা দেশে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে সাধারণ শয্যা আছে 14,945টি। এছাড়া 394টি আইসিইউ শয্যা ছাড়াও ভেন্টিলেটর সুবিধা রয়েছে 359টি। কিন্তু শুক্রবার সারা দেশে হাসপাতালগুলোতে করোনা রোগী ভর্তি ছিল 4,361 জন। আগের কয়েকদিনের চিত্রও ছিল অনেকটা একই রকম। মে ও জুন মাসে দেশে করোনা সংক্রমণ বাড়ার পর হাসপাতালে শয্যা জোগাড় করতে হিমশিম খেতে হয় অনেককে। তবে এখন ফাঁকাই থাকছে বেশিরভাগ হাসপাতালের শয্যা। বেশিরভাগই দেখা যাচ্ছে যে তারা বাড়িতে থাকছেন, কারণ মৃদু মাঝের উপসর্গ তাদের আসলে বাড়িতে কিন্তু ভালো চিকিৎসা হচ্ছে, তারা ফোনের মাধ্যমে টেলিমেডিসিন সেবাটা নিচ্ছে। আর যারা হবে যে সিভিয়ার জটিল আকার ধারণ করে তাদের ক্ষেত্রে হাসপাতালটা দরকার। এবং আমাদের নতুন গাইডলাইন অনুসারে যেটা বলা হয়েছে যে পরপর 3 দিন যদি কোনো জ্বর কাশি না থাকে ওষুধ ছাড়া, তাহলে তারা বাসা থাকতে পারবেন কোয়ারেন্টাইনে। সেই ক্ষেত্রে আমাদের হাসপাতাল চাপটা কিছুটা হলেও কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনায় যারা মারা যাচ্ছেন তাদের অনেককেই হাসপাতালে ভর্তির প্রয়োজন ছিল, কিন্তু হাসপাতালে চিকিৎসা না পাওয়ার আশঙ্কা ও আস্থাহীনতায় বাড়িতেই চিকিৎসা নেয়ার প্রবণতা তৈরি হয়েছে। উপসর্গ নিয়ে বাড়িতে মারা না গিয়ে এগুলিতে হাসপাতালে যাওয়া উচিত ছিল, কিন্তু তারা কিন্তু যায়নি। যে মানুষ আস্থা পাচ্ছে না যে হাসপাতালে গেলে যে সুযোগ সুবিধাগুলি তাদের পাওয়ার কথা সেইগুলি পাবে, একটা আস্থাহীনতা তাদের মধ্যে কাজ করতে। চিকিৎসকরা বলছেন, করোনায় আক্রান্তদের বেশিরভাগেরই চিকিৎসা বাড়িতেই সম্ভব। তবে শ্বাসকষ্ট সহ জটিলতা দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ তাদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরীক্ষা করার আগ্রহ হারাচ্ছে মানুষ, যা উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, নমুনা দিতে ঝক্কি, পরীক্ষায় ফি আরোপ এবং ফল পেতে বিলম্ব, এসব কারণে উপসর্গ থাকলেও আস্থা পাচ্ছে না অনেকেই, ফলে কমছে নমুনা পরীক্ষা। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন গবেষকরা। গত 26 জুন সর্বোচ্চ 18,498টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। সেদিন শনাক্ত হয়েছে 3,868 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 20.91%। এদিকে 8 জুলাই 15,672 পরীক্ষায় শনাক্ত হয়েছে 3,489 জন, অর্থাৎ 22.26% পজিটিভ। তুলনামূলক চিত্রে বোঝা যাচ্ছে এই সময়ে সংক্রমণের মাত্রা কমেনি, কিন্তু নমুনা পরীক্ষা কমেছে। 7 জুলাই পরীক্ষা হয়েছে 13,173, 6 জুলাই 14,245, 5 জুলাই 13,998, 4 জুলাই 14,772, 3 জুলাই 14,650টি পরীক্ষা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, করোনার নমুনা পরীক্ষায় তাদের সক্ষমতার কোনো ঘাটতি নেই। নমুনা পরীক্ষা এখন কম হচ্ছে, তার কারণ হিসেবে আমরা বলতে পারি যে আমাদের ছাড়পত্র দেওয়ার যে ক্রাইটেরিয়া আমরা ঠিক করে দিয়েছি, এখন সুস্থ হয়ে বাড়িতে ফেরার জন্য পরপর 2টি নমুনা পরীক্ষার প্রয়োজন হতো, সেটি লাগছে না। আমরা নমুনা পরীক্ষার জন্য ফি সংযুক্ত করায় অপ্রয়োজনীয় পরীক্ষার সংখ্যা কমেছে। আর যেটা হচ্ছে, আমাদের বন্যা উপদ্রুত অঞ্চলগুলো থেকে আমাদের নমুনা সংগ্রহ কম। এখন পর্যাপ্ত কিট রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অফিস, হাটবাজার, মার্কেট সব খুলে দেওয়া হয়েছে। এতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়াই স্বাভাবিক। এ পরিস্থিতিতে নমুনা পরীক্ষা কমে যাওয়া ঝুঁকিপূর্ণ।
এই সময় যদি আমরা কোনো কারণে টেস্টের সংখ্যা কমিয়ে দেই, তাহলে এর পরিণাম কি হতে পারে? যে বেশ কিছু সংক্রমিত ব্যক্তি যাদেরকে আমরা শনাক্তকরণ করতে পারলাম না, তারা ভাববে যে আমরা তো ভালোই আছি, তাহলে তারা অন্যদের সাথে মেলামেশা করবে এবং অন্যদেরকেও সংক্রমিত করবে। এইভাবে উল্টো এখন যে ধারায় চলছি, তখন সংক্রমণের হারটা আরো অনেক বেড়ে যাবে। এই সময়ে করোনার পরীক্ষা বাড়ানোর জন্য দ্রুত র্যাপিড টেস্ট কিট ব্যবহারের তাগিদ বিশেষজ্ঞদের। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা শনাক্তে দ্রুত র্যাপিড টেস্ট চালুর সুপারিশ করেছে কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। এছাড়া পরীক্ষার সংখ্যা ও মান বাড়াতে শুধু একটি প্রতিষ্ঠানের কিট ব্যবহার না করে মানসম্মত কিটের তাগিদও দেওয়া হয়েছে। বলা হয়েছে ল্যাবের সংখ্যার চেয়ে সক্ষমতা বাড়ানোর কথা। এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম শহরে পশুর হাট না বসানোর সুপারিশও করেছে কমিটি। দেশের ৭৭টি ল্যাবে চলছে করোনা পরীক্ষা। প্রতি মাসেই বাড়ছে ল্যাব সংখ্যা। জাতীয় পরামর্শক কমিটি মনে করে পরীক্ষাগারের সংখ্যার চেয়ে সক্ষমতা বাড়ানোর প্রয়োজনই বেশি। আর এজন্য অটো এক্সট্রাকশন মেশিন চালু, ল্যাবে দক্ষ জনশক্তি নিয়োগের সুপারিশও তাদের। কমিটির ১৪তম অনলাইন সভার প্রস্তাবনায় বলা হয়েছে, এখন করোনা পরীক্ষার ফল পেতে লাগে ২ থেকে ৭ দিন। এভাবে চললে রোগীর আইসোলেশন ও রোগ নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই দ্রুত ফল দেওয়ার ব্যবস্থাও চেয়েছে তারা। এরই মধ্যে করোনা শনাক্তে র্যাপিড টেস্ট চালু করেছে নানা দেশ। বাংলাদেশের নীতিমালা চূড়ান্ত হলেও আটকে আছে অনুমোদন। পরীক্ষার সুযোগ প্রান্তিক পর্যায়ে নিতে এ বিষয়ে দ্রুত সুরাহা চেয়েছে পরামর্শক কমিটি। পাশাপাশি সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার সুবিধায় দেওয়া হয়েছে অ্যান্টিবডি টেস্টের পরামর্শ। সক্ষমতা বৃদ্ধি এবং যদি নতুন আরটিপিসিআর মেশিন আছে, সবগুলোই যথাযথ স্থানে দ্রুততার সাথে স্থাপন করে এই সার্ভিসটা চালু করা যায়। এইটা জাতীয় পরামর্শ কমিটি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচনা করে। দেশের ল্যাবগুলোতে এখন ব্যবহার হচ্ছে শুধু একটি কোম্পানির কিট। এর মান নিয়ে প্রশ্ন থাকলেও তা থেকে সরে আসছে না স্বাস্থ্য বিভাগ। জাতীয় পরামর্শক কমিটির স্পষ্ট নির্দেশনা, একক কোম্পানির সরবরাহ ব্যবস্থা ভেঙে অধিকতর উন্নত ও সুলভ মূল্যের টেস্টিং কিটে পরীক্ষা করতে হবে। রিয়েজেন্ট বা কিটসের অভাব যাতে না হয়, সেই জন্য আমাদের একটা পরামর্শ ছিল যে মাল্টিপল সোর্স থেকে মানে আমাদের যেন কিট সংগ্রহ করা হয়। তাহলে কি হবে যে অনেক সময় একটি সাপ্লাই সোর্স যদি সাপ্লাই করতে থাকে, কোনো সময় যদি একবার তার সাপ্লাই ব্যাহত হয়, তাহলে দেখা যাবে যে আমাদের কিটসের সংখ্যাটা কমে গেছে। এছাড়া সংক্রমণ এড়াতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম শহরে কোরবানির পশুর হাট বসানো ঠিক হবে না বলেও মনে করে কমিটি। রাস্তা যেগুলো আছে সেগুলোতে না বসাবার জন্য এবং এই গরু বিপণন যাতে অনলাইনে করার ব্যবস্থা করেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, এই ধরনের মোটা দাগে আমরা কিছু সুপারিশ মালা সরকারের কাছে প্রদান করেছি। পাশাপাশি ঈদের ছুটিতে এই ৪ জেলা থেকে অন্য জায়গায় যাতায়াত বন্ধের পরামর্শ দেওয়া হয় কমিটির ১৪তম সভায়। রিজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় মারা গেছে আরও ৩৭ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যু ২,২৭৫ জনের। ১৩,৪৮৮ নমুনা পরীক্ষায় ২,৯৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিন এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দেশে বর্তমানে শনাক্ত করোনা রোগী ১,৭৮,৪৪৩ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২১.৮৬%। স্বাস্থ্য অধিদপ্তর জানায় দেশে সুস্থ হয়েছেন আরও ১,৮৬২ জন। এ নিয়ে সারা দেশে মোট সুস্থ ৮৬,৪০৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৮.৪২%। বয়স্ক শারীরিক সমস্যা আছে এমন ব্যক্তিদের নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও তাগিদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বন্যপ্রাণীর সংস্পর্শে নতুন নতুন ভাইরাস ছড়াচ্ছে মানবদেহে, যা মরণব্যাধি রূপে দ্রুত সময়ে সংক্রমণ ঘটাচ্ছে গোটা দুনিয়ায়। প্রাণী গবেষকরা বলছেন, গত ২৫ বছরে করোনা, এইডস, এভিয়ান ফ্লু, সোয়াইন ফ্লু, সার্স সহ ৩৫টি নতুন রোগের উৎস বিভিন্ন প্রাণী। বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বলছে, বন থেকে পাচার হওয়া প্রাণী অনেকেই পোষেন। এতে বেড়েছে ঝুঁকি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকার করেছে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে বন্য প্রাণী থেকে। চীনের উহানের প্রাণী বাজার থেকে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে গোটা বিশ্বে। এখন পর্যন্ত 1 কোটিরও বেশি মানুষের মধ্যে শনাক্ত হয়েছে করোনা। মারা গেছেন প্রায় 5.5 লাখ বিশ্ববাসী। প্রাণী গবেষকেরা বলছেন 80-র দশকে বানর জাতীয় প্রাণী থেকে এইডসের সূচনা হয়েছিল। 2004 থেকে 2007 পর্যন্ত এভিয়ান ফ্লু ছড়িয়েছিল পাখি থেকে। শূকর থেকে ভাইরাস ছড়িয়ে 2009 সালে দেখা দিয়েছিল সোয়াইন ফ্লু। বাদুড় এবং গন্ধগোকুল থেকে ছড়ায় সার্চ ও নিপা নামের রোগ। আফ্রিকার ইবোলা রোগেরও সূচনা বাদুড় থেকে। আবার 2013 সালে শনাক্ত হওয়া নোরা ভাইরাস ছড়িয়েছিল পাখির মাধ্যমে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসির তথ্য বলছে পৃথিবীর এখন পর্যন্ত সংক্রমণ ঘটানো প্রায় 1400 জীবাণুর 61% উৎসই প্রাণী। ঘটনাক্রমে এগুলো যদি আমাদের খুব বেশি কাছাকাছি চলে আসে অথবা খাবার হিসেবে আমরা যখন এদের গ্রহণ করি তখন কিন্তু এগুলো আমাদের দেহে সংক্রমিত হওয়ার একটা সুযোগ পেয়ে যায় এবং সেই সাথে এদের আবাসস্থল যদি আমরা ধ্বংস করি তাহলেও কিন্তু বাধ্য হয়ে তারা আমাদের কাছে চলে আসে বা আমাদের গবাদি পশুর কাছে চলে আসে, যার ফলে সেখান থেকে কিন্তু সরাসরি বা আমাদের গবাদি পশুর মাধ্যমে আমাদের দেহে এই রোগ জীবাণুগুলো সংক্রমিত হতে পারে। যে সমস্ত ব্যবসায়ীরা এই সমস্ত বন্যপ্রাণীগুলি নিধন করে তারা এইগুলোর মাংস, রক্ত, পিত্ত, বিভিন্ন অঙ্গ সংগ্রহ করে এবং এই সমস্ত ভাইরাস ওই প্রাণীগুলোকে আক্রমণ না করলেও পর্যায়ক্রমে মানুষের ভিতরে আক্রমণ করে এবং যার কারণে আজকে কোভিড-19 একটি মারাত্মক ধরনের ভাইরাস যা সমস্ত পৃথিবীকে কাঁপিয়ে তুলেছে। বন্যপ্রাণী কেনা বেচার সবচেয়ে বড় বাজার চীন ও মিয়ানমারে। সেখানে রয়েছে প্রাণীর অঙ্গ দিয়ে তৈরি খাবার, ওষুধ ও শৌখিন পণ্যের চাহিদা। এসব প্রাণী পাচার হয় দক্ষিণ এশিয়া থেকে। আবার অনেকে পোষার জন্যও পাচারকারীদের কাছ থেকে কেনেন বন্যপ্রাণী। পাচার বন্ধে বাংলাদেশ সহ সার্কভুক্ত 8 দেশ এক হয়েছে, গঠন করেছে কমিটি। যদি কোনো বর্ডারে কোনো একটা ইনফরমেশন আমি পেয়ে থাকি যে ইন্ডিয়া থেকে কোনো একটা বন্যপ্রাণী আমাদের এখানে ঢুকতেছে, আমি ইন্ডিয়ান যে ওখানে যে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো আছে সেই ক্রাইম কন্ট্রোল ব্যুরোর তাদের সাথে আমাদের যোগাযোগ এই নাম্বার আছে বা এই যোগাযোগ সিস্টেমটা ডেভেলপ হচ্ছে, আমরা সাথে সাথে সেখানে ফোন করতে পারি যে প্লিজ আপনারা একটু দেখেন ওই জায়গায় এই ঘটনাগুলো ঘটছে। অথবা তারাও যদি দেখে যে বাংলাদেশ থেকে কোনো কিছু তাদের দেশের সম্ভাবনা আছে তাহলে তারাও এই জায়গাটা তারা ইন্টারভেনশন করতে পারে। এদিকে বন্যপ্রাণী নিধন চলতে থাকলে আরও মহামারী হবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থার পরিবেশ কর্মসূচি এবং আন্তর্জাতিক প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাম্প্রতিক প্রতিবেদন বলছে প্রাণী থেকে ছড়ানো রোগ অবহেলা করায় বছরে মারা যাচ্ছেন 20 লাখ মানুষ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রকোপ না কাটলেও খুলছে ইউরোপ এশিয়ার অনেক দেশের আকাশপথ। তবে সেসব দেশে যাওয়ার সুযোগ বন্ধ হচ্ছে বাংলাদেশের। করোনা মুক্তের সনদ থাকার পরও বিদেশে সংক্রমণ ধরা পড়ছে বাংলাদেশিদের। এতে জাপান, দক্ষিণ কোরিয়ার পর ফ্লাইটে নিষেধাজ্ঞা দিয়েছে ইতালি। সবশেষ 5 যাত্রী করোনা ধরা পড়ায় চীনে 1 সপ্তাহ নিষিদ্ধ থাকছে ইউএস বাংলার ফ্লাইট। 6 জুন ঢাকা থেকে বিশেষ ফ্লাইটে ইতালি যান 276 বাংলাদেশি যাত্রী। পরে রোমে তাদের মধ্যে 36 জনের করোনা শনাক্ত হয়। অথচ তারা সবাই করোনা মুক্ত সনদ নিয়েই দেশ ছেড়েছেন। এর পরপরই ঢাকা থেকে যাওয়া ফ্লাইটের উপর 1 সপ্তাহে নিষেধাজ্ঞা দেয় ইতালি। প্রশ্ন ওঠে সনদের মান নিয়ে। এরপরও বুধবার 125 যাত্রীকে নিয়ে রোম যায় কাতার এয়ারের ফ্লাইট। তবে কোনো যাত্রীকেই দেশটিতে ঢুকতে দেয়নি সরকার। উপরন্তু 5 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয় ফ্লাইট নিষিদ্ধের মেয়াদ। তবে এই ঘটনায় কাতার এয়ারের দায় দেখছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। এখানে কাতার এয়ারওয়েজ ইতালিয়ান সিভিল এভিয়েশন অথরিটির নিয়ম অমান্য করে এই 152 জন প্যাসেঞ্জারকে তারা ঢাকা থেকে ফ্লাই করে নিয়ে গেছে ইতালিতে। সেই ক্ষেত্রে তারা কেন নিয়ে গেল? আমার মনে হয় ফরেন মিনিস্ট্রি এবং সিভিল এভিয়েশন যৌথভাবে এই তদন্ত করা উচিত তাদের। এদিকে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে যাত্রীর করোনা পরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা তাদের নেই। আর এয়ারলাইন্সগুলো বলছে করোনা মুক্তির সনদ থাকার পরেও যাত্রীদের উড়োজাহাজে ওঠার অনুমতি দেওয়া হয় আর সনদ যাচাইয়ের সক্ষমতা নেই তাদের। আর স্বাস্থ্য পরীক্ষার বিষয়টা আসলে আমাদের বহির্গামী যাত্রীদের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোনো ব্যবস্থা নাই। আমরা নিজের গরজে আর কি আমার সবার স্বাস্থ্যের কথা চিন্তা করে বহির্গামী যাত্রীদের জন্য আমরা শুধুমাত্র তাপমাত্রা চেক করি আর কি, থার্মাল স্ক্যানার এবং
হ্যান্ডহেল্ড থার্মোমিটারের মাধ্যমে। বাংলাদেশি যাত্রীরা ট্রাভেল করছে, সেই সব যাত্রীদের যদি ডেডিকেটেড কোনো পিসিআর ল্যাবে কোভিড-19 এর টেস্ট করা হয়, বিশেষ করে সিভিল এভিয়েশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত ভাবে যদি কোনো পিসিআর ল্যাবকে পরিচালনা করে, তাহলে আসলে বর্তমান যে জটিলতা, এই জটিলতা থেকে মুক্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। এই ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের বিষয়টি মেনে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ফ্লাইট স্বাভাবিক করতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এখন যারা যাবেন তাদের আমরা সার্টেন রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে তারা সার্টিফিকেটটা নেবেন এবং এই ব্যাপারে বেশ কড়াকড়ি হবে। এর আগে বাংলাদেশি যাত্রীদের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়ায় ঢাকা থেকে বিশেষ ফ্লাইট চলাচল স্থগিত করে জাপান ও দক্ষিণ কোরিয়া। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ নেতা সাহারা খাতুনের মরদেহ থাইল্যান্ড থেকে দেশে আনা হয়েছে। রাত 1:45টার দিকে তাকে বহনকারী বিশেষ উড়োজাহাজ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম ও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মরদেহ গ্রহণ করেন। এ সময় অসংখ্য নেতাকর্মী বিমানবন্দরে সমবেত হন। বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হয় সাহারা খাতুনের ফার্ম গেটের বাসায়। আত্মীয় স্বজনদের দেখানোর জন্য সেখানেই রাখা হয়েছে। বেলা 11টায় জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী। জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, দীর্ঘদিনের সহচর সাহারা খাতুনের জন্য দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় থাইল্যান্ডের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন ঢাকা 18 আসনের এই সংসদ সদস্য। আমরা আজকে শোকে বিহ্বল, আমরা শোকাহত, সারা বাংলাদেশ শোকাহত তার এই চিরদিনের চলে যাওয়ায়। আমাদের দল এবং দেশ এক দেশপ্রেমিক, সৎ দেশপ্রেমিককে হারালো। এ বিষয়ে সবশেষ তথ্য জানতে রাজধানী ফার্মগেট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। বিপ্রজিৎ, এই মুহূর্তে সাহারা খাতুনের মরদেহ কোথায় রয়েছে, কখন জানাজা হতে পারে, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আমরা এখন আছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং ঢাকা 18 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের ফার্ম গেটের বাসার সামনে। আপনি জানেন যে গতকাল ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইটে রাত 1:45টার দিকেই কিন্তু তার মরদেহটি ঢাকায় আনা হয়েছে এবং ঢাকায় আনার পর স্বজন এবং শুভানুধ্যায়ী এবং নেতাকর্মীদের দেখবার জন্য আসলে তার ফার্ম গেটের বাসাতে কিন্তু এখন মরদেহটি আছে। এবং আমি যদি আপনাকে চিত্রটি একটু দেখাতে চাই যে সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা অ্যাডভোকেট সাহারা খাতুনের মরদেহ দেখার জন্য কিন্তু ভিড় করছেন এবং এই মুহূর্তে সময় যত গড়াচ্ছে নেতাকর্মীদের সংখ্যা ততই বাড়ছে। এবং সবকিছু মিলিয়ে আপনি এটাও জানেন যে তিনি কিন্তু গত 2 জুন শারীরিক অবস্থার অবনতি অর্থাৎ অ্যালার্জি সহ নানা শারীরিক সমস্যার কারণে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং সেখান থেকে শারীরিক অবস্থার অবনতি হওয়ার ফলে 6 জুলাই কিন্তু তাকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয় এবং বৃহস্পতিবার রাতে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন এবং তারপর তার মরদেহটি এখানে আনা হয়েছে। এবং আজকে যে এখানে সকাল 9টায় তার ফার্মগেটের বাসার সামনে একটি জানাজা হবার কথা রয়েছে এবং এই জানাজা শেষে আসলে তাকে নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে সকাল 11টার দিকে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে এবং সেই জানাজাটি শেষে তার মায়ের কবরের পাশে কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শায়িত হবার কথা রয়েছে। তো এখন পর্যন্ত ফার্মগেট থেকে এটি ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। রাজধানী ফার্মগেট থেকে সাহারা খাতুনের মরদেহের সবশেষ তথ্য জানছিলাম সহকর্মী বিপ্রজিৎ চন্দ্রের কাছ থেকে। এখনো ধরাছোঁয়ার বাইরে রিজেন্ট চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ, তবে র্যাবের দাবি যে কোনো সময়ে গ্রেপ্তার করা হবে তাকে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, শাহেদ যত প্রভাবশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে। এদিকে করোনায় মৃত্যু হওয়া শাহেদের বাবার দাফনে অংশ নেননি পরিবারের কেউ। কাউকে খুঁজে না পেয়ে থানায় জিডি করেছে ইউনিভার্সাল হাসপাতাল কর্তৃপক্ষ। করোনা চিকিৎসায় জালিয়াতির মামলায় আত্মগোপনে আছেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। তাকে গ্রেপ্তারে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। র্যাব বলছে শাহেদ এক জায়গায় অবস্থান করছেন না, ঘুরছেন স্বজনদের বাসায় বাসায়। তাই শাহেদ যেসব জায়গায় যেতে পারেন সেখানে নজরদারি রেখেছে র্যাব। তার অবস্থান শনাক্ত হওয়া এখন সময়ের ব্যাপার বলেও জানাচ্ছে তারা। লোকেশন, সে তার বর্তমান ঠিকানা যেখানে আছে বা তার বাড়ি যেখানে আছে সাতক্ষীরাতে, সব জায়গাতেই আমাদের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সে
কোন নির্দিষ্ট একটা জায়গায় আমরা ধারণা করছি সে আত্মগোপনে আছে। সর্বাত্মকভাবে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। ইনশাআল্লাহ আমরা তাকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করতে সক্ষম হব। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, শাহেদ একজন প্রতারক, যত প্রভাবশালী হোক তাকে কোনো ছাড় দেয়া হবে না। যার কথা বলছেন তিনি যদি এই প্রমাণিত হয় তাকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। এবং এখন তাকে অনুসন্ধান চলছে, তাকে মানে র্যাব এবং পুলিশ উভয় খুঁজছে এবং আমরা মনে করি খুব শীঘ্রই আমরা তথ্য দিতে। এদিকে শাহেদের রিজেন্ট হাসপাতালে করোনা চিকিৎসা চললেও তার করোনায় আক্রান্ত বাবাকে ভর্তি করিয়েছিলেন ইউনিভার্সাল হাসপাতালে। এর আগে রিজেন্টের 3 দফা পরীক্ষার ফল আসে নেগেটিভ, অথচ ইউনিভার্সালের প্রথম পরীক্ষায় সংক্রমণ শনাক্ত হয় তার। বৃহস্পতিবার রাতে সিরাজুল ইসলামের মৃত্যু হলে পরিবারের কাউকে খুঁজে না পেয়ে থানায় জিডি করে হাসপাতাল কর্তৃপক্ষ। ওনার 3টা টেস্ট নেগেটিভ ছিল, মানে কোভিড টেস্ট নেগেটিভ ছিল। সেই জন্য কিন্তু আমাদের ওনার সাইন সিম্পটম যেগুলো যেমন জ্বর, শ্বাসকষ্ট, এগুলো দেখার পর আমাদের মনে হচ্ছে না উনি সাসপেক্টেড, মানে হচ্ছে কি আমাদের মনে হচ্ছে যে না টেস্টগুলো আমরা যেটা জানি যে ফলস নেগেটিভ, যেটা পরবর্তীতে আমাদের এখানে টেস্ট করানোর পরে আমাদের এখানে পরবর্তীতে এটা পজিটিভ আসে। শাহেদের বাবার চিকিৎসায় রিজেন্ট হাসপাতালের অব্যবস্থাপনা ছিল দাবি করেছেন শাহেদের স্ত্রী সাদিয়া আরাবি রিম্মি। রিপোর্টের ব্যাপারটা অবশ্যই সেটা খুবই দুঃখজনক, যদি এই ধরনের ঘটনা ঘটানো হয়ে থাকে খুবই দুঃখজনক। এটা হয়ে থাকলে হাসপাতালের ব্যর্থতা। এদিকে শাহেদের প্রধান সহযোগী তরিকুল ইসলাম শিবলিকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে কোরবানির হাট এখনো না বসলেও খামারগুলোতে এরই মধ্যে বিক্রি হয়েছে প্রায় 40% পশু। দাম 50,000 থেকে 35 লাখ। খামারমুখী ক্রেতারা বলছেন গত বছরের চেয়ে এবার দাম কিছুটা বেশি। জবাবে মালিকেরা বলছেন করোনার কারণে এবার খামারই থাকছে কোরবানির সুবিধা, পরে মাংস পৌঁছে দেওয়া হবে ক্রেতার বাসায়। গলার ঝুল, লেজ মাটি ছুঁই ছুঁই, বিশাল 2 কান নেমেছে ঘাড়ে, চলন বলন রাজকীয়। সাদেক এগ্রোর ব্রাহ্মা জাতের এই গরুগুলোর দিকেই আগ্রহ বেশি গ্রাহকের। কোরবানির হাটে সামাজিক দূরত্ব নিশ্চিত করা প্রায় অসম্ভব, সেক্ষেত্রে থেকেই যায় করোনার উচ্চ সংক্রমণের ঝুঁকি। তাই রাজধানীর খামারগুলোতে পছন্দের গরু কিনতে ছুটছেন ক্রেতারা। ঈদের বেশ কিছুদিন বাকি থাকলেও এখন থেকেই বিক্রি শুরু হয়েছে। ঢাকার আশপাশে এমন খামার আছে প্রায় 2,500। এখানে হাজারো মানুষের ভিড় ঠেলে কোরবানির পশু বাছাইয়ের ঝক্কি নেই। আছে ঘরোয়া পরিবেশে ও অনলাইনে কেনার সুবিধা। কেনার পর পশু অসুস্থ হলে বদলেও দিচ্ছেন অনেক খামারি। রাজধানীতে যখন পশুর হাট বসার প্রস্তুতি সবে চলছে, এসব খামারে তখন শুরু হয়ে গেছে বেচাকেনা। অনেকে আগেভাগেই কিনে রেখে যাচ্ছেন কোরবানির পশু। একটা গরু আমরা করলাম আর কি 196 কেজি হয়েছে, এটার দাম আসছে 78,000 টাকা, যেটা খুব হাইয়েস্ট 50 থেকে 55,000 টাকা হইতে পারে। হাটে যদি যা গরু কিনি অনেক মানুষের মধ্যে করোনা আসক্ত হওয়ার প্রবণতাটা বেশি, কেন বাসায় বাচ্চা, বাবা মা সবাই আছেন। দেশি গরুর পাশাপাশি বিদেশ থেকে আনা গরুও রয়েছে সব খামারে। কেজি দরে বিক্রি হচ্ছে 500 কেজি ওজন পর্যন্ত। আর বড় গরুতে আছে দর কষাকষির সুযোগ। 100 কেজির থেকে 400 কেজি পর্যন্ত, এটা মনে করেন যে 375 টাকা রেট। আর যেটা 400 কেজির থেকে 500 কেজি পর্যন্ত হবে, এটা মনে করেন যে 425 টাকা রেট। আর কিনে যদি 500 কেজি থেকে 600 কেজি, এখানে মনে করেন যে আপনি দাম দর করে নিতে হবে। মদিনা ক্যাটল ফার্মের কালেকশন অলমোস্ট 500, বড় ছোট মিলিয়ে। আপনি যেটা এখন সবাই চাচ্ছে লাইভ ওয়েটের গরু, ছোট গরু, ওগুলো দাম দর করে নিতে হবে। মদিনা ক্যাটল ফার্মের কালেকশন অলমোস্ট 500, বড় ছোট মিলিয়ে। আপনি যেটা এখন সবাই চাচ্ছে লাইভ ওয়েটের গরু, ছোট গরু, ওগুলোও আছে। তবে করোনার কারণে বিক্রি কিছুটা কম বলছেন খামারিরা। নানা সমস্যা বিবেচনায় এবার খামারে কোরবানির পর মাংস ক্রেতার বাসায় পাঠিয়ে দেওয়ার সুবিধা রাখছেন তারা। গত বছর এই সময় আমরা যে পরিমাণ গরু বিক্রি করতে সক্ষম হয়েছিলাম, এখন এই বছর সেই পরিমাণ গরু আমাদের বিক্রি হয় নাই। তবে আমরা যেটা লক্ষ্য করতেছি সেটা আস্তে আস্তে ক্রেতাদের সমাগম বাড়তেছে। ক্রেতারা চাইলে আমাদের এই জায়গা থেকে স্লটারিং করে, আমাদেরকে যদি অর্ডার করেন, আমরা স্লটারিং করে আমাদের ফুড গ্রেড প্যাকেজিংয়ে আমরা আমাদের ফ্রিজার ভ্যান দিয়ে আমরা তাদের বাসায় পৌঁছে দেব। ঢাকা জেলার খামারে এবার প্রস্তুত করা হয়েছে 43,000 কোরবানির পশু। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উজানের ঢল আর বৃষ্টিতে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে দেশের প্রধান নদ নদীর পানি আবারও বাড়ছে। গত 24 ঘন্টায় সুরমা ও জাদুকাটা নদীর পানি 3 পয়েন্টে বাড়ায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।
সকালে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 24 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 54 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এরই মধ্যে সিলেট ও সুনামগঞ্জে প্লাবিত হয়েছে বেশ কিছু নিম্নাঞ্চল। পানি ঢুকেছে সুনামগঞ্জ শহরের তেহরিয়া, মধ্যবাজার, মল্লিকপুর আবাসিক এলাকায়। কুড়িগ্রামে বেড়েছে ধরলা, ব্রহ্মপুত্র ও তিস্তার পানি। প্লাবিত হচ্ছে নদী তীরবর্তী চরাঞ্চল। গাইবান্ধায় বাড়ছে করতোয়া ও তিস্তার পানি। আবারও বন্যার শঙ্কায় গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি। লালমনিরহাট ও নীলফামারী ছোট বড় 25টি নদ নদীর পানি বাড়ছে। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এখন গাইবান্ধা ও লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যেতে চাই গাইবান্ধায়, সেখানে রয়েছে সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, গাইবান্ধার কোন কোন এলাকায় আবারও নতুন করে বন্যার পানি বাড়ছে? এই পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? হ্যাঁ, গাইবান্ধায় কিন্তু করতোয়া নদীর পানি গতকাল পর্যন্ত বেড়েছে, কিন্তু গতকালের পর থেকে আজ ভোর পর্যন্ত করতোয়া নদীর পানি স্থির রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে গাইবান্ধার ব্রহ্মপুত্র, ঘাঘট এবং তিস্তার পানি কিন্তু আবারও নতুন করে বাড়তে শুরু করেছে এবং ব্রহ্মপুত্র নদের পানি কিন্তু 4 সেন্টিমিটার, বিপদসীমা 4 সেন্টিমিটার নিচে রয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে বেলা 12টা বা বিকাল নাগাদ কিন্তু বিপদসীমা অতিক্রম করবে এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোকলেছুর রহমানের সাথে আমি কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আগামী 2-3 দিন কিন্তু পানির গতি বেশ বৃদ্ধি পাবে। ফলে এই যে এলাকাগুলোতে এর আগে গত অর্ধ মাস পানিবন্দী হয়েছিলেন মানুষ, সেই বাড়িগুলোতে কিন্তু আবারও পানি উঠতে শুরু করবে এবং মানুষকে নতুন করে দুর্ভোগে পড়তে শুরু করবে। আর এই গত বন্যায় যেসব মানুষ বাঁধে উঁচু স্থানে আশ্রয় নিয়েছিলেন, তার পানি কমতে থাকায় যারা ফিরে গিয়েছিলেন, অনেকে কিন্তু এই আমরা বাঁধগুলো দেখেছি যে এখনো কিন্তু তারা চিহ্ন রেখে গেছেন, বাঁশের খুঁটি এখানে রয়েছে। তারা হয়তো পূর্বাভাস পেয়েছিলেন যে আবারও বন্যা আসতে পারে, ফলে সেই প্রস্তুতি কিন্তু তারা রেখেছেন যে পানি বৃদ্ধি পেলে তারা আবারও এখানে এসে আশ্রয় নেবেন। আর এই পানিবন্দী মানুষের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তাদের ত্রাণ সহায়তার প্রস্তুতি তারা রেখেছেন এবং যাতে প্রত্যেকটি মানুষ তারা ত্রাণ সহায়তা পান সেদিকে তারা লক্ষ্য রাখছেন। আর নতুন করে যে গোবিন্দগঞ্জ এবং পলাশবাড়িতে যে পানি বৃদ্ধি পাচ্ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত স্থির রয়েছে। আর একটি বিষয় জানা রাখি, সেটা হচ্ছে পানি কমবার সাথে সাথে কিন্তু আমাদের এলাকাগুলোতে ভাঙ্গন ব্যাপকভাবে দেখা দিয়েছে। বিশেষ করে গাইবান্ধা সদর উপজেলার গিদারি, কামারজানি, সুন্দরগঞ্জের হরিপুর এবং সাগাটা ফুলছড়ি এলাকার বেশ কিছু অঞ্চলে কিন্তু ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। ইতিমধ্যে 24,000 বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শতাধিক ঘরবাড়ি কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে সর্বশেষ। লালমনিরহাটের বন্যা পরিস্থিতি খবর জানতে চাই, সেখানে রয়েছে সহকর্মী মাঝার। লালমনিরহাটে নতুন করে আবারও পানি বাড়ছে, একটু জানতে চাই কোন কোন এলাকায় নতুন করে আবারও প্লাবিত হয়েছে। এই মুহূর্তে লালমনিরহাটের পানি সীমা কত দিয়ে বইছে এবং বন্যা কবলিত এলাকাগুলোতে নতুন করে যেগুলো বন্যা কবলিত হয়েছে সেই এলাকার কি অবস্থা? আপনি জানেন যে গত 2 সপ্তাহের অধিক সময় ধরে লালমনিরহাটের তিস্তা নদী পানি বৃদ্ধি পাওয়ার কারণে প্রায় 50,000 মানুষ পানিবন্দী ছিল এবং গত 2 থেকে 3 দিন ধরে এই পানি নেমে যাওয়ার পর আবারও গত রাত থেকে বিপদসীমা 24 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এটার মূল কারণ হচ্ছে অব্যাহত বর্ষণ এবং উজান থেকে পাহাড়ি ঢলের কারণে এই পানিটা তিস্তা নদীর উপর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর কারণে ছোট বড় যে সমস্ত নদী রয়েছে, খালবিল রয়েছে, এ পানিবন্দী হয়ে পড়েছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা খুনিয়াগাছ। আমি যদি দেখাই একটু, খুনিয়াগাছ ইউনিয়নের কালমিউনিটি ইউনিয়নের চওড়াটার একটি গ্রাম। এই গ্রামে কিন্তু এখন পানিবন্দী। এখানে এই যে সড়কটি দেখতেছেন, এই সড়কটি দিয়ে মানুষ কিন্তু সবসময় যাতায়াত করতো, কিন্তু এখন আর যাতায়াত করতে পারতেছে না। মানুষ এখন মৎস্যজীবী যারা রয়েছেন তারা এখন মাছ শিকারে ব্যস্ত রয়েছেন। আমি লালমনিরহাট জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে সমস্ত চরাঞ্চলে পানিবন্দী মানুষ রয়েছে তাদেরকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতেছেন। পাশাপাশি যে ত্রাণ সামগ্রী রয়েছে এবং ত্রাণ সামগ্রী ইতিপূর্বে 124 যে মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছিল সেই সমস্ত চাল বিতরণের কাজ অব্যাহত রয়েছে। আর পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এবং সেখানে আপনার বিভিন্ন জনপ্রতিনিধি রয়েছেন যারা ইউনিয়ন পর্যায়ে, তাদেরকে সতর্ক অবস্থা রেখেছেন এবং বালুর বস্তা, জিও ব্যাগ তারা প্রস্তুত রেখেছেন যাতে বন্যার ভয়াবহ ক্ষতির হাত থেকে এলাকায় রক্ষা করা যায় এবং বাঁধকে রক্ষা করা যায়। এবং স্থানীয় যারা কৃষক যারা রয়েছেন আমাকে জানিয়েছে যে কৃষকদের গত বন্যায় যে সমস্ত ক্ষতি হয়েছে আবারও তাদের এই বন্যার কারণে নতুন করে বন্যার কারণে ক্ষতি হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। গাইবান্ধা লালমনিরহাটের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মীরা।
চলমান বন্যায় গবাদি পশুর খাদ্য সংকটের চরম বিপাকে জামালপুরের কৃষক ও খামারিরা। বন্যার পানিতে বাড়িঘর, রাস্তাঘাট ও চারণভূমি তলিয়ে যাওয়ায় গোখাদ্যের তীব্র সংকটে তারা। জেলা পশু চিকিৎসক দল মাঠে নামলেও তাতে খুব একটা লাভ হচ্ছে না। চারণভূমি বলে খ্যাত জামালপুরের মাদারগঞ্জ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার যমুনার বিস্তীর্ণ চরাঞ্চল। এই চরাঞ্চলের কৃষক ও গরু মহিষের খামারিরা কোরবানি ঈদে তাদের পশু বিক্রি করে পুরো বছরের ভরণ পোষণ উপার্জন করেন। চলতি বর্ষার শুরুতেই বন্যা দেখা দেয় গবাদি পশু নিয়ে বিপাকে কৃষক ও খামারিরা। বন্যায় জেলার ৭ উপজেলায় পানিবন্দী ১.৫ লাখ পরিবার ও ৩ লাখ গবাদি পশু। কিছু গবাদি পশু বিভিন্ন সড়ক ও ব্রিজ কালভার্ট সহ উঁচু জায়গায় রাখলেও বেশি বিপাকে মহিষ পালনকারীরা। অনেকেই বাধ্য হচ্ছে মহিষের পাল সহ নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যেতে। বন্যার পানিতে তলায় গেছে, এখন আমরা যে জায়গায় শুকনা খাবার পাইতেছি সে জায়গায় নিয়ে যাইতেছি। বন্যা চাপাতে আমাদের মহিষের স্বাস্থ্যও কমে গেছে, আর মনে করেন যে আমাদের মহিষের খাবারও তো নেই। চারণভূমি ও বাড়িঘর তলিয়ে যাওয়ায় গবাদি পশুর খাবার জোগাড় করতে পারছেন না কৃষকরা। বাজার থেকে কেনা খাবার, খড় ও গাছের লতাপাতা খাইয়ে গবাদি পশু বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। বন্যা দীর্ঘস্থায়ী হলে গবাদি পশুর নানা রোগবালাইয়ের আশঙ্কা তাদের। আমরা বর্তমানে রাস্তায় আশ্রয় নিছি, কিন্তু গরু বাছুরের কোনো খাদ্য দিতে পারতেছে না। গরুর যদি আমরা ভালো করে কিছু খাদ্য না খাওয়াইতে পারি তাহলে এদের স্বাস্থ্য ধরে রাখা খুবই কষ্ট হয়ে যাবে। আর স্বাস্থ্য যদি এদের ঠিক না থাকে তাহলে এদের দাম আসবে না। 8 বিঘা জমি ঘাস লাগাইছিলাম, এই ঘাস সব তলায় গেছে গা। এমন পরিস্থিতিতে পশু চিকিৎসক দল মাঠে কাজ করে যাচ্ছে, জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। খড়গুলি সংরক্ষণ করে রেখেছে এবং ওই খড় দিয়ে এবং ইউএমএস পদ্ধতি, ইউরিয়া মোলাসিস স্ট্র করে গবাদি পশু খাওয়ানোর জন্য আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম সর্বত্র কাজ করে যাচ্ছে। নিজেদের খাবারের পাশাপাশি গোখাদ্যের তীব্র সংকটে বন্যা দুর্গতরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন সিলেট বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন। গতরাতে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত ইকবাল হোসেন রিপনের বাড়ি দক্ষিণ সুরমার খোজার খোলা এলাকায়। রাত 11টার দিকে রিপনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে টায়ার জ্বালিয়ে অবরোধ করে শ্রমিকরা। এছাড়া বাবনা পয়েন্টও বিক্ষোভ করেন শ্রমিকরা। রশিদ চত্বরে টায়ার জ্বালিয়ে অবরোধ করে শ্রমিকরা। এছাড়া বাবনা পয়েন্টও বিক্ষোভ করেন শ্রমিকরা। কুমিল্লার চাঙ্গিনী মোড়ে এক বালু ব্যবসায়ীকে দিনে দুপুরে কয়েকশো মানুষের সামনে পিটিয়ে হত্যা করা হয়েছে। সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেন ও তার ভাইয়েরা ব্যবসায়ী আক্তার হোসেনকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, বালু ব্যবসায়ী আক্তার হোসেন এবং কাউন্সিলর আলমগীর হোসেন প্রতিবেশী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আক্তার হোসেনের ছোট ভাই যুবলীগ কর্মী শাহজালাল আলাল ও কাউন্সিলর আলমগীরের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। আলাল জানান, শুক্রবার বিকেলে এলাকায় ঘুড়ি উৎসবের আয়োজন ছিল। এতে দাওয়াত না দেয়ায় কাউন্সিলর আলমগীরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জেরে জুম্মার নামাজের পর শত শত মানুষের সামনে চেলাকাঠ ও লোহার পাইপ দিয়ে আক্তার হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। আলমগীর কাউন্সিলরের ভাইয়েরা আক্রমণ করছিল আক্তার হোসেনকে। কিল ঘুষি মাইরা প্রথমে মাটিতে শোয়া করছে, পরে লাঠি থেকে মারছে মসজিদের বাইরে, লাঠি দিয়েও পিটাইছে, মাথায় নাকি একটা ওই যে পাইপ দিয়ে আঘাত করছে। রেড করে 3 জনকে পাইছে, 3 জনকে অ্যারেস্ট করে নিয়ে আসছি। করোনা মহামারীতে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় নেত্রকোনা ও মেহেরপুরে আউশ ধান আবাদে জোর দিয়েছে কৃষি বিভাগ। তাই আউশ আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সার বীজ বিতরণের পাশাপাশি কৃষকদের নানাভাবে সহযোগিতা করছে কৃষি বিভাগ। করোনা পরিস্থিতিতে দেশে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে আউশ আবাদে এবার কৃষকদের প্রণোদনা দেয় সরকার। নেত্রকোনায় 2200 কৃষককে দেওয়া হয় 5 কেজি বীজ ও 30 কেজি করে সার। এতে গত বছরের চেয়ে 340 হেক্টর বেড়ে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নেওয়া হয় 1540 হেক্টর জমিতে। প্রণোদনায় যে যতটুকু জমি করার কথা তার চেয়েও বেশি উৎসাহিত হয়ে আমরা আরো জমি বাড়াই করছি। এবছর খাদ্যের ঘাটতি বেশি করে করলে আগামী দিনে আমরা যাতে খাদ্যের ঘাটতি না থাকে।
মেহেরপুরে 20,800 হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছে। গত বছরের চেয়ে এবার আবাদ বেড়েছে 4,500 হেক্টর জমিতে। জেলার 3,500 কৃষককে দেয়া হয়েছে বীজ ও সার সহায়তা। সেচ খরচ কম লাগিছে, ধানও ভালো আছে, বাজার যদি ভালো থাকে তাহলে আমাদের লাভজনক হইতে পারবে। এবার স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ায় আউশের ফলন ভালো হলেও পোকার আক্রমণে কিছুটা বিপাকে চাষিরা। আউশ ধানও ভালো হয়েছে, কিন্তু আমরা এখানে মাজরা পোকা দমন করতে পারছি না বিভিন্ন রকমের বীজ দিয়েও। কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ সহ নানাভাবে সহায়তা দিচ্ছেন কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। কৃষকদেরকে প্রণোদনায় বীজ, সার এগুলো আমরা দিয়েছি, আর পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করেছি যে ফসলটা ভালো হয়। কৃষি বিভাগ বলছে উৎপাদিত ফসল দেশে খাদ্য নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখবে। গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণের কাছাকাছি আবাদ বৃদ্ধি পেয়েছে এবং এই কারণে আমাদের যে আশঙ্কা খাদ্য ঘাটতি হবে না এবং বিশেষ করে আমাদের মেহেরপুর জেলায় খাদ্য উদ্বৃত্ত থাকবে। মাঠ পর্যায়ে আমাদের কৃষি কর্মকর্তা, মাঠ পর্যায়ে কর্মকর্তাগণ কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিয়েছে আউশকে সম্প্রসারণ করার জন্য। আমরা আশা করি যে আবহাওয়া ভালো থাকে তা অবশ্যই আমরা বাম্পার ফলন পাবো। নেত্রকোনায় এবার আউশ ধানের উৎপাদন লক্ষ্য ধরা হয়েছে 4,150 মেট্রিক টন, আর মেহেরপুরে 93,600 মেট্রিক টন। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 3 মাস পর সীমিত পরিসরে চালু হয়েছে সাভারের চামড়া শিল্পনগরী। কোরবানির ঈদকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছেন ট্যানারি মালিকেরা। তবে বিপুল পরিমাণ চামড়া অবিকৃত থাকায় নতুন চামড়া কিভাবে কিনবেন সেই চিন্তায় তারা। আড়তদারদের বকেয়া পরিশোধ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এদিকে কোরবানির চামড়া কিনতে ব্যবসায়ীদের অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। করোনা পরিস্থিতিতে মার্চে বন্ধ হয়ে যায় সাভারের চামড়া শিল্পনগরী। প্রায় 3 মাস পর সীমিত পরিসরে কাজ শুরু হলেও গতি পায়নি খুব একটা। তবে এরই মধ্যে কোরবানি ঈদ সামনে রেখে প্রস্তুতি নিতে হচ্ছে ট্যানারি মালিকদের। ট্যানারি মালিকেরা বলছেন 3 মাস রপ্তানি বন্ধ থাকায় বিপুল পরিমাণ চামড়ার স্তূপ জমে গেছে, যার মূল্য 1,000 কোটি টাকারও বেশি। 1,000 কোটি টাকার উপর এখন আপনার প্যাকিং অবস্থা আছে। সবকিছু মিলে আসলে ট্যানারি মালিকরা একটা খুব কঠিন একটা অবস্থা আপনার পার করছে সময়। 2017 সাল থেকে এ পর্যন্ত। এই ছিল এখনকার সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।